দাঁড়ান না, আপনার কোথাও লাগেনি তো? আপনার হাত থেকে তো রক্ত বেরোচ্ছে। কোথায়? ও শিট, আমি তো খেয়াল করিনি। জ্যাকেটটা খুলুন, জায়গাটা দেখি একটু। আরে ঠিক আছে, গেস্ট হাউসে গিয়ে দেখে নেব। একদম বেশি কথা বলবেন না, চুপচাপ দেখেন। তের কাছে থাকা ছোট স্কার্ফটা নিয়ে প্রথমে রক্তটা আস্তে আস্তে একটু মুছে দিয়ে সাথে সাথে বেঁধে দিল। আর কোথায় লেগেছে? আর কটা স্কার্ফ এনেছো তুমি? উফ, আপনি এখনো মজা করছেন। চলো, আর কোথাও লাগেনি আমার। সত্যি তো? এইবার জাঙ্কুক বিরক্তি হয়ে তের হাত ধরে গেস্ট হাউসের দিকে হাঁটা ধরলো। লিজা যে এরকম সাংঘাতিক হয়ে উঠবে আমি ভাবিনি। মানুষের ক্ষতি করা ঠিক আছে, কিন্তু একদম মেরে ফেলা, না জানি আর কি ভেবে রেখেছে ও। হিল ভিজিট করে গেস্ট হাউসে ফিরে আসার পর সবাই মিলে ঠিক করলো রাতে বনফায়ার হবে। তে সেসবে মাথা না ঘামিয়ে জাঙ্কুককে ঘরে গিয়ে ফ্রেশ হতে বললো। তেও ঘরে এসে ফ্রেশ হয়ে নিল আর ফার্স্ট এড বক্সটা নিয়ে জাঙ্কুকের রুমে চলে এলো। দেখলো জাঙ্কুক বসে বসে বাঁ হাত দিয়ে ফোন ঘাঁটছে। স্যার, ফোনটা এবার রাখুন। কি হলো, শুনতে পান না? ফোনটা রাখুন। জাঙ্কুক এইবারও তের কথা কোনো উত্তর দিল না দেখে তের মাথা গরম হয়ে গেল। তে জাঙ্কুকের সামনে বসতেই জাঙ্কুক তের দিকে তাকালো। তে রাগের দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকালে জাঙ্কুক কান থেকে এয়ারপডসটা বের করে। আপনার কানে এয়ারপডস ছিল? হ্যাঁ, তার জন্যই তো টের পাইনি তুমি কখন এসেছো। আসলে এইটাই একমাত্র আমার বাঁচার উপায় যখন আমি লিজার সাথে থাকি। মানে? মানে ওর ওই সারাক্ষণ আজে বাজে বকা দেন, একটা টাইম অলওয়েজ তোমাকে ইনসাল্ট করা, ওগুলো না শোনার জন্য এটা। ও বুঝতেও পারতো না কখন আমি কানে এয়ারপডস লাগিয়ে নিতাম ওর কথা বলা শুরু করার পর। ও তো নিজের মনে নিজেই বকে যেত। ওর বাবার কারণে তোমাকে কিছু বললে আমি না কিছু বলতে পারতাম আর নাই কিছু করতে পারতাম, তাই না শোনাটাই বেটার ছিল। কারণ না আমি শুনবো আর না আমার রাগ হবে। তাছাড়া এটার কালারটাও এমন যে বোঝা যায় না, সিম্পল। সত্যি তো, এটা তো কোনোদিন ভালোভাবে লক্ষ্য করিনি আমি। তার মানে সেদিন যখন জাঙ্কুককে পাশে নিয়ে লিজা আমাকে অপমান করছিল সেদিন জাঙ্কুক কিছুই শোনেনি? হে আল্লাহ, আমি এত কানা কবে হলাম? আমার সাথে সাথে ওই জিমিন আর জিচাং কেউ কানা কেন করলো না? দূর, খালি খালি ভুল ভাবছিলাম। এই যে মহারানী, কোথায় হারিয়ে গেলে? না না, কিছু না, হাত দিন ব্যান্ডেজটা করে দিই। জাঙ্কুক তের দিকে হাতটা বাড়িয়ে দিলে তে একটু শিউরে উঠলো হাতটা দেখে। হাতের চামড়াটা পুরোটাই উঠে গেছে, মাংস দেখা যায়। জাঙ্কুকের হাতটা ব্যান্ডেজ করতে করতে বলল, কি দরকার ছিল বলুন তেমন করার? আমাকে ডাকলেই পারতেন। কতটা কেটে গেছে দেখুন তো, কষ্ট হচ্ছে না বুঝি আপনার? তোমাকে বললে যেন তুমি দাঁড়িয়ে যেতে। তোমার মতো মহান মানুষ আছে এই পৃথিবীতে। হুম, দাঁড়িয়ে যেতাম। একদিকে ভালোই হয়েছে এটা হয়ে। কি? হ্যাঁ, কিছুদিন আগে তুমি কষ্ট পাচ্ছিলে একা একা, এখন আমিও তোমার দলে যোগ দিলাম। তোমাকে একা দেখতে ভালো লাগে নাকি আমার? তাই আর কি, কষ্টটা ভাগাভাগি করার চেষ্টা করছি। আজব কথাবার্তা, ধুর, পুরোই মাথা খারাপ হয়ে গেছে এই ছেলেটার। তে তাড়াতাড়ি ব্যান্ডেজ করে বেরিয়ে এলো। বেরিয়ে আসার পর খুশিতে একটু নেচে উঠলো। আমি ভাবিনি এমন কোনোদিন আসবে যেদিন উনি আমাকে নিয়ে এতটা ভাববেন। হয়তো সময় এসে গেছে ওনাকে মেনে নেওয়ার। তে আর জিমিন ঘরে বসেছিল, সেই সময় জিচাং এসে নিচে বাগানে যেতে বললো তেকে। আবার কেন ডাকছে তোকে? সবে তো বনফায়ার শেষ হলো মনে হয়। শেষ হওয়ার আগে তো তোরা চলে এলি, আর এসেছিস 30 মিনিট হয়ে গেছে। চল, একটু ফিনিশিং টাচ দেওয়া বাকি এখনো। জিচাং চলে গেলে তে জিমিনকে বলে, ফিনিশিং টাচ বলতে কি বোঝাতে চাইলো জিমিন? সেটা তো বাগানে গেলেই বোঝা যাবে, চল না দেখে আসি। তে আর জিমিন ঘর থেকে বেরিয়ে বাগানের দিকে চলে এলো, কিন্তু বাগানের দিকে যত এগোচ্ছে সব কেমন যেন শান্ত লাগছে। বাগানে আসতেই দেখলো আগুনটা এখনো জ্বলছে, কিন্তু আশেপাশে কেউ নেই। এই জিমিন, এখানে তো কেউই নেই। তে পাশ ফিরে জিমিনকে ডাকতে গেল, কিন্তু জিমিন নেই। এ কি, জিমিন কোথায় গেল? এখনই তো এখানে ছিল, তাহলে কাউকে খুঁজছো? তে জাঙ্কুকের গলার শব্দ পেয়ে পিছন ফিরে দেখলো জাঙ্কুক দুহাত পিছন করে দাঁড়িয়ে আছে। জিচাং বলল যে বাগানে আসতে, কিন্তু সবাই কোথায়? আর কি সব ফিনিশিং টাচের কথা বলছিল। কোনো স্পেশাল কিছু আছে? আছে তো, দেখতে চাও তুমি? দেখতে চাই তো। ওই তো পেছনে দেখো।
জাংকুকের কথায় তে পিছন ফিরে তাকালে কিন্তু কিছুই নেই। তাই আবারও জাংকুকের দিকে তাকালে এক কদম পিছিয়ে যায় জাংকুককে দেখে। জাংকুক হাঁটু গেড়ে তের দিকে একগুচ্ছ গোলাপ নিয়ে তের সামনে বসে আছে। তে জাংকুকের চোখে চোখ রাখতেই জাংকুক বলতে শুরু করে, আমি জানি তে আমার থেকে এসব কোনো কিছু অ্যাকসেপ্টেড না। ইভেন আমি নিজেও কোনোদিন ভাবিনি আমার সাথে এমন কিছু হবে। ভাবিনি ভালোবাসায় বিশ্বাস করতে বাধ্য হব। ভাবিনি কোনো মেয়েকে এতটা ভালোবাসবো যে না থাকলে আমি নিজেকে কল্পনাও করতে পারবো না। জীবনে প্রথম আমি তোমাকে ভালোবেসেছি আর শেষ পর্যন্ত তোমাকেই ভালোবাসবো। আই লাভ ইউ তে। আই নো আমি ভুল করেছি, তাই একটা সুযোগ চাইছি সবটা ঠিক করার। আই রিয়েলি লাভ ইউ তে। জাংকুকের কথা শেষ হওয়ার আগেই দেখলো আশপাশ থেকে সবাই ইয়েস বলতে বলছে। জি চ্যাং, জিমিন, সুগা ওখানেই দাঁড়িয়ে আছে সবার সাথে। জাংকুক ওদের দিকে তাকিয়ে একটু হেসে তের দিকে তাকালো। তে আমি তোমাকে। তে জাংকুককে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে সোজা ঘরে চলে আসলো। পিছনে তাকাবার প্রয়োজন মনে করলো না। তে তে আমার কথাটা তো শুনে যাও। জাংকুক উঠে দাঁড়ায় অসহায় মুখ করে। মাথা নিচু করে নিলে সুগা এসে জাংকুকের কাঁধে হাত রাখে। বেশ অপমানজনক হলেও জাংকুক সেই নিয়ে মাথা ঘামাচ্ছে না। তে এইভাবে কেন রিঅ্যাক্ট করলো? এখন কি ওর কাছে যাওয়াটা ঠিক, নাকি তে চাই না সুযোগ দিতে তাই চলে গেল? মাথায় হাজারো প্রশ্ন ঘুরছে জাংকুকের। अभी तो ये पहली मंजिल है, तुम तो अभी शर्मा गई। ওফো না মানে আমি গানটা গাইতে খুব ইচ্ছে হচ্ছিল আমার, তাই আমি বলছিলাম, অ্যাকচুয়ালি ট্রাই করছিলাম বলার। যাই হোক, আমিও বরং যাই। বাই দ্য ওয়ে, সারপ্রাইজ দিতে গিয়ে সারপ্রাইজ পেতে কেমন লাগলো? লাইক সিরিয়াসলি তোর হাসি পাচ্ছে? এখানে একজন হার্ট হলো আর তোর হাসি পাচ্ছে? জাংকুকদা যদি ভুল স্টাইলে প্রপোজ করে তাহলে তো হার্ট হবেই, তাই না? আমাকে তো ও আর কিছু বলতেই দিল না, তো কি করব? কি আবার করবে, পরে বুঝিয়ে বলে দেব। যাই হোক, কই গেল তে? আমি জানি তুমি আমাকে ভালোবাসোতে, আর যদি না ভালোবেসে থাকো তাহলেও বলবো একদিন তুমিও আমাকে ভালোবাসবে। তুই সবটা জানতিস তাই না? একদমই না। বাগানে পা রাখতেই সুগা পিছন থেকে আমার মুখ চেপে আমাকে ওদের দিকে টেনে নিয়ে যায়। কিছু জিজ্ঞেস করলে বলে বলতে হবে না, সব দেখে বুঝতে পারবে। উনি এটা ঠিক করলেন না জিমিন। তুই কি ঠিক করলি? তুই বলছিস কথাটা? সিরিয়াসলি জিমিন, আমি ওনার স্ত্রী হই, প্রেমিকা না। এটাই প্রমাণ হলো যে উনি এখন আমাদের বিয়েটা মেনে নিতে চান না। তুই না বড্ড হড়বড় করিস জানিস তো। তুই জাংকুকদার পুরো কথাটা শুনেছিস আদৌ? ও তো বলতেই যাচ্ছিল ও তোকে স্ত্রী হিসেবে মেনে নিতে চেয়েছে। তুই জাস্ট জাংকুকদা বললো আমি তোমাকে, এই কথাটুকু শুনেই লাফাতে লাফাতে চলে আসলি। উনি এমন বলতেন? আগে হ্যাঁ, এটাই তো বললো আমাকে। গাধি একটা। কত বড় অপমান হলো বলতে জাংকুকদা। তাও জাংকুকদা সেসব না ভেবে তুই রিপ্লাই না করে ওরকম ভাবে চলে আসলি বলে জাংকুকদার মন খারাপ করছে। উনি কোথায় এখন? জানি না, চল রাতের খাবার খেয়ে নিবি, ওখানে পেয়ে যাবে আশা করি। তে নিজের ভুলটা বুঝতে পারার পর খুব খারাপ লাগছে। হুট করে এভাবে পুরো কথা না শুনে চলে আসাটা ঠিক হয়নি আমার। জিমিনের কথা মতো নিজে চলে গেল খেতে, কিন্তু জাংকুকে কোথাও খুঁজে পেল না। জিমিন উনি কোথায়? মনে হয় বাগানের ওই দিকে আছে। মন খারাপ করে খেতেই এলো না বেচারা। বাই দ্য ওয়ে, তুই দেখে আয় জাংকুকে কি বলবো বললি? মানে হ্যাঁ কি না বলবি? কি আবার বলবো? ইস ঢং করছে দেখো। হ্যাঁ বলবি তো বল বল। তে শুধু লাজুক হেসে মাথা নাড়ালো আর তাতেই জিমিন এক লাফ দিল। তে হেসে ওখান থেকে বাগানের দিকে চলে এলো। একটু এদিক ওদিক দেখতে লাগলো, কিন্তু কেউ নেই। হাঁটতে হাঁটতে এগিয়ে এলো, কেউ হঠাৎ করে তের হাত ধরে পিছন থেকে হ্যাঁচকা টান মেরে তার বুকের ওপর হুমড়ি খেয়ে পড়লো। তে মাথাটা তুলতেই দেখে জাংকুক।